ওকে, তাহলে কেউ হ্যান্ড রেজ করেন নাই, তাহলে আপনাদের কোশ্চিন নাই। ওকে, সো আপনাদের আজকে ব্যাংক রিকনসিলেশন একটা পার্ট দেখাবো। সো ব্যাংক রিকনসিলেশন করতে হলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনার ব্যাংক এন্ট্রি করতে হবে। এখন ব্যাংক অ্যাকাউন্টটা এন্ট্রি করাটা কিন্তু এটা কিন্তু সব সময় লাগে না। কেন লাগে না? কারণ অনেক ক্লায়েন্ট কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করে রাখে বা ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করাই থাকে। যদি একদমই নিউ নিউ হয় কোনো ক্লায়েন্ট বা নিউ কোনো ক্লায়েন্ট যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করতে হবে, তো সেখানে আপনাকে এন্ট্রি করতে হবে। আদারওয়াইজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট বেশিরভাগ ক্লায়েন্টের কিন্তু অটোমেটিক অ্যাড করাই থাকে ব্যাংক অ্যাকাউন্ট। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করতে হবে। সো আপনাদের দেখেন যে ফাইলগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ব্যাংক স্টেটমেন্ট নামে একটা ফোল্ডার আছে। আপনাদের কিচেন কোম্পানির মধ্যে ব্যাংক স্টেটমেন্ট নামে একটা ফোল্ডার আছে। এইখানে আপনাদের তিনটা ব্যাংক, লয়েডস, সেভিংস, টাইড, এই তিনটা হলো ব্যাংক। এই তিনটা হলো আপনার ব্যাংক। সো এখানে দেখেন আপনার তিনটা ব্যাংক অ্যাকাউন্ট, এখানে এর মধ্যে কিন্তু আপনার ডাটা দেওয়াই আছে। সো এই তিনটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট। সো এই তিনটা ব্যাংক অ্যাকাউন্ট আগে আপনার এখানে অ্যাড করতে হবে। সো এইখানে আগে ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করতে হবে, এই জেরোতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেম হলো, আপনি চার্ট অফ অ্যাকাউন্টসে যাবেন। চার্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পরে এইখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এর ডান পাশে দেখেন লেখা আছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টসের অ্যাড অ্যাকাউন্টের ডান পাশে দেখেন লেখা আছে এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। সো এইখানে আপনার ক্লিক করবেন, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। করলে যেহেতু আপনাদের এটা ইউকে ভার্সন অ্যাকাউন্ট, সো ইউকে তে যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলো আপনি এখানে নাম সার্চ করলে পেয়ে যাবেন। সো এখানে দেখেন পপুলার কিছু ব্যাংকের নাম আপনার শুরুতে এখানে সাজেস্ট করেছে। এখানে আপনার ইউকে তে যে পপুলার যে সকল ব্যাংক, সেগুলোর নাম শুরুতে এখানে সাজেস্ট করেছে। সো এইখানে দেখেন আপনার কি নাম, আপনার যেহেতু এই ব্যাংক অ্যাকাউন্টে তিনটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তিনটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে, তিনটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার লয়েডস ব্যাংক আছে কিন্তু। সো এই দেখেন লয়েডস বিজনেস। সো এই ব্যাংকের উপর ক্লিক করবেন। এখন দেখেন এই ব্যাংক কিন্তু আপনার অ্যাড করা যায় দুইভাবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় দুইভাবে। এক হলো ব্যাংকের সাথে জেরোটা কানেকশন করে দেওয়া। সো এই কানেকশন করতে গেলে আপনার ব্যাংকের আইডি পাসওয়ার্ড লাগে, যেটা ক্লায়েন্ট আপনাদের কোনোদিনও দিবে না। আইডি পাসওয়ার্ড ক্লায়েন্ট আপনাকে কোনোদিনও দিবে না। এখন ব্যাংকের সাথে এটা ক্লায়েন্ট চাইলে কানেক্ট করে রাখতে পারে। এখন ব্যাংকের সাথে যদি জেরোটা কানেক্ট করে রাখে তাহলে কি হবে, তাহলে সুবিধা হবে আপনাদের। আপনাদের কি সুবিধা হবে, আপনাদের সুবিধা হবে যে ওই ব্যাংকে প্রতিদিনের যে ট্রানজেকশনগুলো আপনার কি হবে, প্রতিদিন যে লেনদেনগুলো হবে সেইগুলো অটোমেটিক রাত 12টার পরে আপনার জেরোতে কি হয়ে যাবে, জেরোতে এন্ট্রি হবে। তো সেইখান থেকে আপনার কি করতে হবে, রিকনসিলেশন করতে হবে। তো এটা হলো আপনার সুবিধা, আপনার এখানে কিন্তু কোনো ট্রানজেকশন এন্ট্রি করতে হচ্ছে না, অটোমেটিক কিন্তু এন্ট্রি হয়ে যাবে। আর যদি ক্লায়েন্ট ব্যাংকটা কানেক্ট করে না রাখে, তাহলে আপনাকে যে কয় মাসের রিকনসিলেশন করতে দিবে সেই কয় মাসের ডাটা আপনাদের নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, মানে ব্যাংক স্টেটমেন্ট। আপনি ক্লায়েন্টের কাছ থেকে সেই কয় মাসের ব্যাংক স্টেটমেন্ট নেবেন, এবং ব্যাংক স্টেটমেন্টে আপনার কি হবে, আপনার সেই ব্যাংক স্টেটমেন্টটা পিডিএফ ফাইল থাকে। সো জেরোতে কিন্তু পিডিএফ ফাইল আপলোড হয় না। সেই ব্যাংক স্টেটমেন্টকে আপনার পিডিএফ ফাইল থেকে এক্সেলে কনভার্ট করতে হবে, দেন এক্সেল ফাইল থেকে সিএসভিতে কনভার্ট করতে হয়। সো আমি আপনাদের জাস্ট একটু দেখাই দিই কেমন ধরনের পিডিএফ ফাইল থাকে। সো এখানে দেখেন আপনার ক্লায়েন্ট অনেক সময় কি আপনাকে এরকম পিডিএফ ফাইলও দিতে পারে, যদি সেই ক্লায়েন্ট কি করে, আপনার ব্যাংকটা তার অ্যাকাউন্টের সাথে কানেক্ট না রাখে, তাহলে আপনাকে এরকম পিডিএফ ফাইল দিবে। এই পিডিএফ ফাইল থেকে আপনার যে সকল ট্রানজেকশন, কোনটা ডিপোজিট, কোনগুলো উইথড্রল, এই ট্রানজেকশনগুলো কি করতে হবে, আপনার পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করতে হবে, দেন এক্সেল থেকে সেটাকে সিএসভিতে কনভার্ট করতে হবে। এবং আপনার কিন্তু দেখেন আপনাদের কিন্তু এখানে যে ফাইলগুলো দেওয়া আছে সেই ফাইল কিন্তু অলরেডি
আপনার দেখেন এখানে সিএসভি করাই আছে, এখানে কিন্তু ফাইলগুলো আপনার সিএসভি করাই আছে। সো দেখেন আপনার একটা ব্যাংকের একটা স্টেটমেন্টে কিন্তু অনেক কিছু থাকে, কিন্তু আপনার দরকার হবে শুধুমাত্র তিনটা জিনিস। আপনার দরকার হবে শুধুমাত্র তিনটা জিনিস। কোন তিনটা জিনিস? এক, ডেট, ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট। আর একটা পিডিএফ ফাইলে কিন্তু দেখেন অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। সো এই সব কিছু আপনাকে আউট করে দিয়ে শুধুমাত্র কি করতে হবে? এই ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, এই জিনিসগুলো আপনার তখন দরকার হবে। সো এই যে আপনার পিডিএফ ফাইলটাকে এক্সেলে কনভার্ট করা, দেন এক্সেল থেকে সিএসভিতে করা, এই যে একটা ঝামেলা, এইটার জন্য কিন্তু আপনার আলাদা চার্জ কিন্তু আপনার মানে ক্লায়েন্ট দিতে চায় না, ক্লায়েন্ট কিন্তু এগুলোর জন্য দিতে চায় না। সো এই কারণে যদি আপনার ক্লায়েন্টকে আপনি আগে যখন কোনো ক্লায়েন্টে কাজ করতে যাবেন, যখন ব্যাংক রিকনসিলিয়েশন আপনার করতে হবে, তখন ক্লায়েন্টকে কোশ্চেন করবেন যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট কি কানেক্ট করা আছে, নাকি পিডিএফ ফাইল, নাকি স্টেটমেন্ট আপলোড করতে হবে। তো সে যদি বলে যে আপলোড করতে হবে, তাহলে আপনি তার কাছে কি করবেন? মানে বেশি করে চার্জ করবেন। যদি বলে যে না, ব্যাংক স্টেটমেন্ট আমার অটোমেটিক আপলোড হয়ে যায়, তাহলে আপনি তখন কম করে চার্জ করবেন। আপনি যদি এক্সট্রা করে তাকে বলেন যে যেহেতু এটা আপলোড করতে হবে, সো এই আপলোড করার জন্য এই পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করার জন্য এক্সট্রা চার্জ লাগবে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে সেটা দিতে চায় না বা দিবে না। সো এই কারণে আপনার চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্ট যদি আপলোড করতেই হয়, ক্লায়েন্টকে বলবেন যে সিএসভি বা এক্সেল ফাইল দিতে, এই ব্যাংক স্টেটমেন্টটা সিএসভিতে বা এক্সেল ফাইলে কনভার্ট করে আপনাকে দিতে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো এখন দেখেন আপনারা এই ক্লায়েন্টের তো আইডি পাসওয়ার্ড আমার কাছে নাই। আমার কাছে ক্লায়েন্ট কি করেছে? আমার কাছে ক্লায়েন্ট তার ডাটা দিয়ে দিয়েছে, এখন সেগুলো আমার এন্ট্রি করতে হবে। তাহলে এন্ট্রি করার আগে আমার ব্যাংক অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? যেহেতু আমি এখানে আমার আইডি পাসওয়ার্ড নাই, এই কারণে আমি এখানে স্কিপ বাটনে ক্লিক করব। এখানে কি করব? স্কিপ বাটনে ক্লিক করব। করার পরে এখানে কি লেখা? ডোন্ট কানেক্ট মাই ব্যাংক, যেহেতু আমার কাছে আইডি পাসওয়ার্ড নাই। সো ডোন্ট কানেক্ট মাই ব্যাংকে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে তখন আপনার এখানে ম্যানুয়ালি ইনফরমেশনগুলো ফিল আপ করার অপশন চলে আসবে। এখানে আপনার ব্যাংকের নাম, সো আমি দিলাম যে লয়েডস বিজনেস অ্যাকাউন্ট। একটা ব্যাংকের কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয়, বিজনেস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। সো এই লয়েডস ব্যাংকে আমার দুইটা অ্যাকাউন্ট আছে, একটা আছে বিজনেস অ্যাকাউন্ট, আরেকটা আছে সেভিংস অ্যাকাউন্ট। তাহলে আমি প্রথমে বিজনেস অ্যাকাউন্ট এখানে অ্যাড করতেছি। সো অ্যাকাউন্ট নেম লয়েডস বিজনেস দিলাম, অ্যাকাউন্ট টাইপ এভরিডে, যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট এই কারণে এভরিডে। এই যে শর্ট কোড অ্যাকাউন্ট নাম্বার, এইগুলো যখন আপনি রিয়েল ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। আপনার ইউকেতে শর্ট কোড হয় 6 ডিজিটের, আর অ্যাকাউন্ট নাম্বার হয় আপনার 8 সংখ্যার। অ্যাকাউন্ট কোড দেওয়ার দরকার নাই। কারেন্সি ব্রিটিশ পাউন্ড, এখানে 7 কন্টিনিউ, এখানে আপনি হাবিজাবি নাম্বার দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এই শর্ট কোড অ্যাকাউন্ট নাম্বারে হাবিজাবি একটা নাম্বার দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমার কিন্তু লয়েডস ব্যাংক কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমার কোন ব্যাংক অ্যাড করতে হবে? এই লয়েডসেরই কিন্তু আরেকটা সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তাহলে আবার সেম অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন। যেহেতু লয়েডসেরই আমার আরেকটা কি করতে হবে? সেভিংস অ্যাকাউন্ট। তাহলে লয়েডস বিজনেস এখানে আমি ক্লিক করি। করার পর স্কিপ ডোন্ট কানেক্ট মাই ব্যাংক। এখন নাম হবে সেভিংস অ্যাকাউন্ট, এখন নাম হবে লয়েডস সেভিংস। অ্যাকাউন্ট টাইপ এখন সেভিং হবে, এখন আর এভরিডে হবে না, যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট। এখানে আমি শর্টকাট দিলাম একটা, আমার ইচ্ছা মতো একটা দিলাম আমি এখানে, অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, কারেন্সি ব্রিটিশ পাউন্ড, 7 কন্টিনিউ। এরপরে দেখেন আপনাদের কিন্তু আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা হলো টাইড। আরেকটা ব্যাংক হলো টাইড ব্যাংক, তো এটা অ্যাড করতে হবে। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন এইখানে কিন্তু টাইড ব্যাংকটা নাই, কারণ এই টাইড ব্যাংকটা পপুলার না। আপনি সার্চ অপশনে লিখবেন, সার্চ অপশনে আপনি টাইড লিখেন, চলে আসে দেখেন সার্চ অপশনে আপনি এখানে টাইড চলে আসছে। সো এটা আমি কি করলাম? ক্লিক করলাম।
স্কিপ অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট নেম দিব হলো টাইড, অ্যাকাউন্ট টাইপ এভরিডে, এটা হলো কারেন্ট অ্যাকাউন্ট। শর্ট কোড আমি একটা দিয়ে দিলাম যথামতো ইচ্ছা মতো। কারেন্সি ব্রিটিশ পাউন্ডই থাকবে। সেভ এন্ড ক্লোজ, সেভ এন্ড কন্টিনিউ। দেখেন আমার কিন্তু এখানে আপনাদের যে 3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, 3টা ব্যাংক অ্যাকাউন্টই কিন্তু আমার এখানে অ্যাড করা কমপ্লিট। এখন এই ব্যাংক, আপনি এখন ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে এখন কি হবে, এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্টেটমেন্টটা আপলোড করতে হবে। দেখেন আপনার ড্যাশবোর্ডে কিন্তু 3টা ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেখেন চলে আসছে, দেখেন 3টা ব্যাংক অ্যাকাউন্ট এখানে চলে আসছে। সো এইখানে আপনি ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পরে ডান পাশে দেখেন লেখা আছে ম্যানুয়ালি ইম্পোর্ট এ স্টেটমেন্ট। যেহেতু আমার ব্যাংকটা কানেক্ট করা নাই, এই কারণে ম্যানুয়ালি আমাকে ইম্পোর্ট করতে হবে। এখানে কি লেখা, ম্যানুয়ালি ইম্পোর্ট এ স্টেটমেন্ট। সো এখানে আপনি ক্লিক করবেন। দেখেন কুইক বুকস জেরোতে কিন্তু আপনি এক্সেল ফাইল আপলোড করতে পারবেন না। এখানে দেখেন লেখাই আছে আপনি কি কি ফরম্যাটে ফাইল আপলোড করতে পারবেন। ওএফএক্স, কিউএফএক্স, কিউআইএফ, কিউবিও আর সিএসভি। মানে আপনি কিন্তু এই কয়টা ফরম্যাটে শুধুমাত্র আপলোড করতে পারবেন। আপনি কিন্তু এক্সেল ফরম্যাটে আপলোড করতে পারবেন না। তার মানে কি, আপনার এক্সেলটাকে সিএসভিতে কনভার্ট করতে হবে। এখন এক্সেল ফাইলকে সিএসভিতে কিভাবে কনভার্ট করে, এক্সেল ফাইলকে সিএসভিতে কিভাবে কনভার্ট করে, আপনি যখনই কোনো ফাইল সেভ করতে যাবেন তখন আপনার এই যে আমরা যেভাবে সেভ করি সেভাবে সেভ করতে যাবেন। দেখেন এইখানে আপনার সেভ অ্যাজ টাইপটা কি লেখা, এক্সেল ওয়ার্কবুক। এইখান থেকে দেখেন এই যে নিচে দেখেন এখানে লেখা আছে সিএসভি কমা ডেলিমিটেড, এই অপশনটা, এই ফরম্যাটটা সিএসভি কমা ডেলিমিটেড, এইটা আপনি সিলেক্ট করে সেভ করবেন। তাহলে কি হয়ে যাবে, আপনার এক্সেল ফাইলটা সিএসভিতে কনভার্ট হয়ে যাবে। সো আপনাদের যে ইয়াটা দেওয়া আছে ব্যাংক স্টেটমেন্ট দেখেন দেওয়া আছে এখানে, এখান থেকে লেখাই আছে লয়েডস ব্যাংক সিএসভি। এই সিএসভি কিন্তু এখানে করাই আছে। আপনি কি করবেন, আপনি জাস্ট এই সিএসভিটা আপলোড করবেন। তাহলে আমি এখানে যাই, এখানে আমি সিলেক্ট ফাইল দেই, তারপর এখান থেকে কই লয়েডস, এই দেখেন লয়েডস ব্যাংক সিএসভি, এইটা সিলেক্ট করে ওপেন। এখানে এখানে হয়ে গেছে, নেক্সট আর ক্লিক করবেন। এখন দেখেন এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমার সিএসভি যে ফাইলটা আমি আপলোড করেছি সেই ফাইলের যে হেডিং, হেডিং আছে 3টা। আমার ফাইলের কি আছে, হেডিং আছে 3টা, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, এই 3টা আমার কি আছে, হেডিং আছে। এখন এইখানে কি লেখা, অ্যাসাইন টু ফিল্ড ইন জেরো, মানে আপনার এইখানে যে হেডিং গুলো আছে জেরোতেও সেই হেডিং এ কিন্তু যাবে। তাহলে এখানে দেখেন আপনার ডেট, ট্রানজাকশন ডেট, ঠিক আছে। এইখানে দেখেন ডেসক্রিপশনের কাছে নো ফিল্ড, মানে আপনার এক্সেল ফাইলের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আপনার কোথায় যাবে এটা কিন্তু সে বুঝতে পারে নাই, জেরো সে এখানে বুঝতে পারে নাই কারণ এখানে নাই। তাহলে আপনি কি করবেন, ড্রপ ডাউনে ক্লিক করে এই যে দেখেন ডেসক্রিপশন, এই অপশনটা ক্লিক করে দিবেন। তার মানে আপনার এক্সেল ফাইলের ডেসক্রিপশন এবং আপনার জেরো ডেসক্রিপশন। তারপর এক্সেল ফাইলে অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্ট কলামে যাবে, ট্রানজাকশন অ্যামাউন্ট কলামে যাবে। এখানে দেখেন আপনার প্রিভিউ শো করতেছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করে দিবেন। দেখেন আপনার কিন্তু এখানে ব্যাংক স্টেটমেন্ট কি হয়ে গেছে, ইম্পোর্ট, ব্যাংক স্টেটমেন্ট এখানে আপনার ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে ইম্পোর্ট হয়ে গেছে, আরো 2টা। তাহলে ড্রপ ডাউনে ক্লিক করার পর টাইপ ব্যাংক, এখান থেকে ম্যানুয়ালি ইম্পোর্ট স্টেটমেন্ট, সিলেক্ট ফাইল, এখান থেকে টাইট ব্যাংক, এই যে টাইট ব্যাংক সিএসভি, এটা সিলেক্ট করে ওপেন দিবেন।
নেক্সট, এখানেও সেম ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, নেক্সট, কমপ্লিট। টাইট ব্যাংক অ্যাড হয়ে গেলে এখন আমি সেভিংস ব্যাংকটা অ্যাড করবো, লয়েডস সেভিংস অ্যাকাউন্ট আমি অ্যাড করব। লয়েডস সেভিংস ম্যানুয়াল ইম্পোর্ট স্টেটমেন্ট, সিলেক্ট ফাইল, এই যে সেভিংস, এই যে দেখেন এখানে দেওয়া আছে ব্যাংক সেভিংস, এটা হলো আপনার এক্সেল ফাইল, সিএসভি ফাইল। নেক্সট, এখানেও সেম ডেসক্রিপশন দিয়ে দিবেন, নেক্সট, ইম্পোর্ট। আপনার কিন্তু তিনটা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখানে কি হয়ে গেছে, তিনটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে স্টেটমেন্টটাও কি হয়ে গেছে, স্টেটমেন্টটাও আপনার এখানে অ্যাড হয়ে গেছে। এখন দেখেন এইখানে রিকনসাইল এই অপশনে দেখেন আপনার কি এখানে 22 লেখা, তার মানে আপনার এই ব্যাংকে এখন 22টা ট্রানজেকশন এখানে আছে। তারপর আপনি লয়েডস বিজনেসে যান, এখানে দেখেন যে 275, তার মানে আপনার 275 ট্রানজেকশন এখানে আছে। এই যে রিকনসাইল অপশনে যে সকল ট্রানজেকশন গুলো থাকবে, যে দেখেন রিকনসাইল অপশনে যে সকল ট্রানজেকশন গুলো থাকবে এইগুলো কি করতে হবে, এইগুলো আপনার ম্যাচিং করতে হবে। এই রিকনসাইলে যে সকল ট্রানজেকশন গুলো থাকবে এইগুলো কিন্তু আপাতত আপনার রিপোর্টে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। যখনই আপনি এই রিকনসাইল থেকে এটা ম্যাচিং করবেন, ম্যাচিং করার পরে আপনার কি হবে, সেই ট্রানজেকশনগুলো আপনার রিপোর্টে ইম্প্যাক্ট ফেলবে। মানে আপনার রিকনসাইল এইখানে যতগুলো ট্রানজেকশন দেখতে পাচ্ছেন এইগুলো সব আপনার ম্যাচিং করতে হবে। এইখানে যে সকল ট্রানজেকশনগুলো আছে দেখেন 25, 71.86, 300, এই সকল ট্রানজেকশনগুলো আপনার রিপোর্টে কিন্তু কোথাও ইম্প্যাক্ট ফেলবে না। যখনই আপনি এখান থেকে ম্যাচিং করে ফেলবেন, যখনই আপনি এখান থেকে কি করে ফেলবেন, ম্যাচিং করে ফেলবেন, তখন আপনার রিপোর্টে হিট করবে। সেটা আপনার যে আপনি যেভাবে ম্যাচিং করবেন সেভাবে আপনার রিপোর্টে হিট করবে। এখন আপনি যেটা আপলোড করছেন বলে এখানে আছে, যদি ক্লায়েন্ট তার ব্যাংকটা কানেক্ট করে রাখতো তাহলে কি হতো, হ্যাঁ কানেক্ট করে রাখলেও রাত 12টার পরে ওই দিনে যতগুলো ট্রানজেকশন সব আপনার এই যে রিকনসাইল এইখানে অটোমেটিক আপলোড হয়ে থাকবে। মানে আমরা এখন ম্যানুয়ালি যে কাজটা করলাম, যদি ক্লায়েন্ট তার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করে রাখতো তাহলে আমাকে ম্যানুয়ালি আপলোড করতে হতো না, অটোমেটিক এইখানে এইভাবে আপলোড থাকতো, এখানে আপলোড হয়ে থাকতো। দেন এখান থেকে আমাকে কি করতে হতো, রিকনসাইল করতে হতো। এখন দেখেন এইখানে তিনটা অপশন রিকনসাইল, এটা তো মানে তো বুঝলেনি যে রিকনসাইল এই অপশনে যতগুলো ট্রানজেকশন থাকবে এগুলো আপনাকে কি করতে হবে, রিকনসাইল করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট এটা কি, এইটা হলো আপনি যে আপলোড করলেন যেগুলো সেইগুলো এখানে এখানে আপনার দেখাচ্ছে। তো এইখানে দেখেন আপনার সবগুলো কিন্তু আনরিকনসাইল, কারণ আপনার কিন্তু এখনো রিকনসাইল আপনি করেন নাই। তারপর দেখেন সোর্সে কি লেখা, ইম্পোর্টেড। এই ইম্পোর্টের মানে কি জানেন, ইম্পোর্টের মানে হলো আমরা যে ম্যানুয়ালি এটা আপলোড করলাম এই কারণে এটা ইম্পোর্টেড হয়ে আছে। যদি এই সকল ট্রানজেকশন অটোমেটিক আপলোড হতো, মানে ক্লায়েন্ট ব্যাংকটা তার সাথে কানেক্ট করে রেখেছে, যদি এরকম থাকতো তাহলে এইখানে লেখা থাকতো ব্যাংক ফিড, এই যে দেখেন এখানে লেখা আছে ব্যাংক ফিড, এইখানেও লেখা থাকতো ব্যাংক ফিড। তার মানে এখানে আপনারা মনে রাখেন যে সকল ট্রানজেকশনের এই ব্যাংক স্টেটমেন্টে যে সকল ট্রানজেকশনের সোর্স অপশনে লেখা আছে ব্যাংক ফিড, তার মানে বুঝবেন ওই সকল ট্রানজেকশন অটোমেটিক ব্যাংক থেকে এখানে আপলোড হয়ে গেছে। আর যে সকল ট্রানজেকশনের ডান পাশে এখানে লেখা ইম্পোর্টেড, তার মানে বুঝবেন কোনো মানুষ এখানে কি করেছে, এটা আপলোড করেছে, আপনাদের মতো ম্যানুয়ালি আপলোড এখানে করেছে। এটা বলার উদ্দেশ্য কারণ জানেন, এটা বলার উদ্দেশ্য হলো কারণ মানুষ মাত্র ভুল। এখন ক্লায়েন্ট আপনাকে ধরেন এরকম পিডিএফ ফাইল আপনাকে দিয়েছিল, এখন এই পিডিএফ ফাইলটা আপনাকে তো কাটছাট বা ঠিক করতে হয়েছে, কারণ এখানে তো অনেক কিছু আছে।
এসব তো আপনার দরকার হচ্ছে না, আপনার তো এখান থেকে জাস্ট ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্টের দরকার হচ্ছে। এখন আপনি কাটছাট করতে গিয়ে ভুলবশত হয়তো আপনার কি হয়েছে, একটা ট্রানজাকশন আপনি হয়তো আপলোডই করেন নাই, বা এমন হতে পারে যে আপনার ওই ট্রানজাকশনটা হয়তো ডিপোজিট, আপনি ভুল করে মানে উইথড্রল বা মাইনাস চিহ্ন দিয়ে ফেলেছেন সামনে, এই কারণে এটা এক্সপেন্স হয়ে গেছে। ভুল হতেই পারে। যদি এরকম কোনো ভুল আইডেন্টিফাই হয় এবং যদি দেখেন যে এখানে ইম্পোর্টেড লেখা, সোর্সে লেখা ইম্পোর্টেড, তাহলে এটা স্বাভাবিক, ভুল হতেই পারে, কারণ এটা কেউ আপলোড করেছে। যদি দেখেন যে এখানে ব্যাংক ফিড, সো ব্যাংক ফিড লেখা মানে ওটা কিন্তু অটোমেটিক আপলোড হয়েছে, আপনার ব্যাংকে টাকাটা রিসিভ না স্পিন সেটা কিন্তু অটোমেটিক সবকিছু হয়, তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। যদি দেখেন যে আপনার হয়তো কোনো ট্রানজ্যাকশন এখানে ধরেন সাপোজ এটাই, ধরেন এটা আপনার স্পিনটা হবে না, এটা হবে রিসিভডে, আর আপনি দেখলেন যে এখানে লেখা ইম্পোর্টেড, তার মানে কি বুঝলেন, তার মানে এই ট্রানজ্যাকশনটা কোনো মানুষ কি করেছে, আপলোড করেছে। মানুষ মাত্র ভুল হতেই পারে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি করবেন, ব্যাংক স্টেটমেন্ট নেবেন, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আবার ভালো করে চেক করবেন যে এটা ভুল না ঠিক। এখন আপনি চেক করে দেখলেন এটা ভুল, সাপোজ আপনি চেক করে দেখলেন যে এটা ভুল হয়েছে, কি ভুল, এটা হয়তো আপনার স্পিন হবে না, এটা রিসিভড হবে। আপনি কি করলেন, এই যে বাম পাশে দেখেন যে বক্স চিহ্ন, এইখানে ক্লিক করলেন, এইখানে ক্লিক করে ডিলিট, এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিলেন, তাহলে দেখেন কি হলো, এই ট্রানজ্যাকশনটা জাস্ট আপনার ডিলিট হয়ে গেল, ট্রানজ্যাকশন আপনার এখান থেকে ডিলিট মানে হয়ে গেল, শেষ। আপনার রিকনসাইলে কিন্তু এটা আর থাকবে, এটা আউট হয়ে গেছে রিকনসাইলেও। এখন আপনি দেখলেন যে এটা ঠিক আছে, সাপোজ এটা ঠিক আছে, এটাকে আবার রেজিস্টার করতে পারবেন। এটা যাবেন, আবার টিকমার্ক দিবেন, এই যে রেজিস্টোর, এখানে ক্লিক করবেন, এটা আবার কি হয়ে যাবে, আবার রেজিস্টার হয়ে যাবে, আগের জায়গায় চলে আসবে। এখন যদি এমন হয় যে আপনি দেখলেন যে পুরো স্টেটমেন্টটাই ভুল, কেমন ভুল, রিসিভগুলো স্পিন্ট হয়ে গেছে আর স্পিনগুলো রিসিভ হয়ে গেছে, আপনি দেখলেন যে পুরো স্টেটমেন্টটাই ভুল হয়ে গেছে এন্ট্রি করতে, তাহলে আপনি কিভাবে ঠিক করবেন, কারণ আপনি যদি এইভাবে, আমি যেভাবে দেখালাম, আপনি যদি এইভাবে ডিলিট করেন, আপনার এই ট্রানজাকশনগুলো ডিলিট হবে ঠিক আছে, কিন্তু যখন আপনি রিকনসাইল করবেন, রিকনসাইল যখন আপনার করা শেষ হবে, তখন যে রিপোর্টটা রান হবে সেই রিপোর্টে কিন্তু এগুলো তখন শো করবে যে আপনি এই সকল ট্রানজাকশন কি করেছেন, ডিলিট করেছেন, এই সকল ট্রানজাকশন কি করেছেন, ডিলিট করেছেন। এখন আপনি চাচ্ছেন যেহেতু আমার পুরো ব্যাংক স্টেটমেন্টটাই কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি পুরোটা ডিলিট করে ফেলবো, তাহলে কিভাবে করবেন, এই দেখেন উপরে কি লেখা, স্টেটমেন্ট লাইনস, এখানে আপনি ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে স্টেটমেন্টস এইখানে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনার এখানে চলে আসবে, স্টেটমেন্টটা এখানে চলে আসবে। আপনি এটা ওপেন করবেন, ওপেন করে একদম নিচে আসবেন, একদম নিচে এইখানে কি লেখা, ডিলিট এন্টার স্টেটমেন্ট, এইখানে যদি আপনি ক্লিক করে ডিলিট করেন, তাহলে আপনার পুরো স্টেটমেন্টটা ডিলিট হয়ে যাবে এবং আপনি চাইলেও এটা আবার রেজিস্টার করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, আবার নতুন করে এখানে আপলোড করতে হবে। আপনি যদি এখান থেকে দেখেন, আপনি এটা টিক মার্ক দিয়ে দেখেন, ধরলাম যে সাপোজ আপনি কি করলেন, আপনি এখানে এসে এরকম টিক মার্ক দিলেন, দিয়ে ডিলিট করলেন, আপনি কিন্তু সেই ট্রানজাকশনটা আবার রেজিস্টার করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে না, আমি কোনো রেজিস্টার করব না, আমি সম্পূর্ণ ডিলিট করে ফেলবো, একদম নিচের দিকে আসবেন, এখানে দেখেন ডিলিট এন্টায়ার স্টেটমেন্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করবেন, তাহলে কি হবে, আপনার পুরো স্টেটমেন্টটা ডিলিট হয়ে যাবে এবং এগুলো আর কি হবে না, রেজিস্টার করা যায় না বা রেজিস্টার করা যাবে না, তখন আপনাকে আবার ম্যানুয়ালি কি করতে হবে, আবার আপলোড করতে হবে ঠিকভাবে। সো এটা হলো আপনার কি ব্যাংক স্টেটমেন্ট, এখানে আর কোনো কাজ নাই। অ্যাকাউন্ট ট্রানজাকশন, এটা আসলে কি, এইটা হলো আপনি যে সকল ট্রানজাকশনের রিকনসাইল থেকে আপনি ম্যাচিং করবেন, সেই সব ট্রানজাকশন আপনার এই অ্যাকাউন্ট ট্রানজাকশন এইখানে চলে আসবে। আপনি রিকনসাইল অপশন থেকে যে সকল ট্রানজাকশন আপনি কি করবেন, ম্যাচিং করবেন, সেই সকল ট্রানজাকশনগুলো আপনার সব অ্যাকাউন্ট ট্রানজাকশন এইখানে চলে আসবে, এখানে চলে আসবে। ওকে।
এইখানে দেখেন আপনার লয়েডস সেভিংস অ্যাকাউন্ট। আমি আপনাদের জন্য বলে রাখি, বাংলাদেশের যে সেভিংস অ্যাকাউন্ট, সেই সেভিংস অ্যাকাউন্টটা কিন্তু আমরা সব কাজে ব্যবহার করতে পারি। কেমন? আমরা ওই সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেও কিন্তু কি করতে পারি, আমরা ওই সেভিংস অ্যাকাউন্টে যে কার্ডটা আমরা পাই সেটার মাধ্যমে আমরা যে কোনো কিছু কিনতে পারি, টাকা উইথড্র করতে পারি, সব কিছুই করতে পারি। কিন্তু বাহিরের দেশে যে সেভিংস অ্যাকাউন্টটা, সেইটা কিন্তু আপনার অন্যরকম। কেমন? বাহিরের দেশের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনি কোনো কিছু পেমেন্ট করতে পারবেন না, আবার পেমেন্ট নিতেও পারবেন না। শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টটা হবে কি, আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা বা টাকা আপনার নেওয়া। বুঝতে পারছেন? যদি আপনার কোনো কিছু পারচেস করতে হয় বা কিনতে হয়, বা পেমেন্ট করতে হয়, তাহলে কি করবেন, আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আপনার কারেন্ট অ্যাকাউন্টে নেবেন, দেন কারেন্ট অ্যাকাউন্টটা ইউজ করে আপনি কি করবেন, পেমেন্ট করবেন বা পেমেন্ট নেবেন। বাহিরের দেশের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনি কোনো পেমেন্ট করতেও পারবেন না, নিতেও পারবেন না, জাস্ট ট্রান্সফার হবে। তাহলে এখানে কি, তাহলে আপনার এই যে লয়েড সেভিংস অ্যাকাউন্টটা আছে, এইখানে যতগুলো ট্রানজেকশন আছে এই সবগুলোই কিন্তু আপনার কি হবে, ট্রান্সফার হবে। কোন কোন ব্যাংকে ট্রান্সফার হবে সবই কিন্তু, এখানে শুধুমাত্র একটা বাদে, ইন্টারেস্ট, এটা বাদে আপনার সবগুলো কিন্তু কি হবে, ট্রান্সফার হবে। ট্রান্সফার হবে কোন ব্যাংকে? ট্রান্সফার হবে লয়েডস কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে। তার মানে লয়েডস কারেন্টে আপনি, কারেন্ট থেকে আপনি টাকা নিয়েছেন, আবার টাকা দিয়েছেন, মানে এরকম। সো আমি আপনাদের আজকে জাস্ট এই কারেন্ট অ্যাকাউন্ট, সরি, আপনাদের এই ট্রান্সফার অ্যাকাউন্টটা কিভাবে রিকনসিলিয়েশন করতে হয় সেটা আমি আজকে দেখাবো। ওকে, সো যেহেতু সেভিংস অ্যাকাউন্ট মানে কি, আপনার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হবে, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি হবে, ট্রান্সফার হবে, তাহলে অবশ্যই কি আপনার এই টাকাটা আপনার লয়েডস ব্যাংক থেকে আপনার এখানে এসেছে, আবার আপনি কি করেছেন, লয়েডস ব্যাংকে টাকা ট্রান্সফার করেছেন, আবার এই টাকাটা আপনি ট্রান্সফার করেছেন, এরকম। এখন ট্রান্সফার করার রুলস হলো, যখন দুই ব্যাংকের মধ্যে ট্রান্সফার হবে তখন দুই ব্যাংকের ডেট ডেসক্রিপশন সেম থাকবে। যখন দুই ব্যাংকের মধ্যে টাকা ট্রান্সফার হবে তখন আপনার এই যে দুই ব্যাংকের ডেট এবং ডেসক্রিপশন, দুই ব্যাংকেই কি থাকবে, সেম থাকবে, সেম। তার মানে কি, তার মানে আপনি 12 মে 2020 সালে 50,000 টাকা আপনি রিসিভ করেছেন কোন ব্যাংকে, সেভিংস অ্যাকাউন্টে আপনি রিসিভ করেছেন। তার মানে অবশ্যই আপনার অন্য ব্যাংক থেকে এই সেম তারিখে, এই সেম ডেসক্রিপশনে 50,000 টাকা আপনার খরচ হয়েছে বা স্পেন্ড হয়েছে অন্য ব্যাংকে। তারপরে এখানেও সেম, 14 মে তারিখে আপনি কি করেছেন, আপনার ব্যাংক থেকে টাকা আপনি অন্য ব্যাংকে ট্রান্সফার করেছেন। তার মানে অবশ্যই অন্য ব্যাংকেও আমার সেম তারিখে এই কয় টাকা রিসিভ হয়েছে। ওকে, তাহলে এখন আপনার কি কাজ করতে হবে, আপনার সর্বপ্রথম রিকনসিলিয়েশনের সেভিংস অ্যাকাউন্ট আপনার আগে রিকনসাইল করবেন। তো সেভিংস অ্যাকাউন্টে রিকনসাইল আপনার কি করতে হবে, প্রথম নাম্বার রুলস হলো, আপনার ডেট যদি ট্রান্সফার হয়, শুধুমাত্র ট্রান্সফারের ক্ষেত্রে আপনার দুই ব্যাংকের ডেট এবং ডেসক্রিপশন সেম থাকবে। এখন আমি কি করব, এখন আমি আবার আরো বাকি যে দুই ব্যাংক আছে সেই দুই ব্যাংকে আমি খুঁজবো যে সেম ডেটে সেম ডেসক্রিপশনে 50,000 টাকা আমার কোন ব্যাংক থেকে টাকাটা আমার এই ব্যাংকে আসছে, তাহলে সেটা আমি খুঁজবো। তাহলে এখানে কত দেখেন, 50,000 টাকা। তাহলে আমি এখানে যাই, আমি প্রথমে টাইট ব্যাংকে যাই, টাইট ব্যাংকে আমি গেলাম। টাইট ব্যাংকে গিয়ে আমি দেখেন যে ব্যাংক স্টেটমেন্ট, এখানে আমি ক্লিক করবো, ব্যাংক স্টেটমেন্টে। তারপরে সার্চ, এখানে যে সার্চ, এখানে আমি ক্লিক করবো, করার পর এক্সাক্ট অ্যামাউন্ট, কারণ আমার অ্যামাউন্টও কিন্তু সেম থাকবে 50,000। তাহলে আমি এখানে এক্সাক্ট অ্যামাউন্টটা টিকমার্ক দিলাম, দিয়ে 50,000 লিখে আমি এখানে সার্চ দিলাম। দেখেন আমার এই ব্যাংকে নাই, তার মানে এই ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার হয় নাই। তাহলে আমি বিজনেসে যাই, আমি বিজনেসে গিয়ে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করলাম,
এক্সাক্ট অ্যামাউন্ট টিক মার্ক দিলাম, এখানে আমি অ্যামাউন্ট লিখলাম, দিয়ে সার্চ করলাম। এই দেখেন এখানে আমার দুইটা অ্যামাউন্ট আছে। এখন আমার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা কি হয়েছে, আমার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা আমার রিসিভ, তার মানে আমার অন্য ব্যাংকে অবশ্যই স্পেন্ড হবে। এখানে দেখেন কত, 12/মে/2020। তাহলে এখানে দেখেন যে 12/মে/2020, এখানে দেখেন স্পিন, এই যে ডেসক্রিপশনও কিন্তু সেম, এএলএম স্টুডিও লিমিটেড, এখানে দেখেন সেম ডেসক্রিপশন, এএলএম স্টুডিও লিমিটেড। তার মানে আপনি কি বুঝলেন, তার মানে আপনি বুঝলেন যে আপনার ট্রান্সফারের যে রুলস, কি রুলস, ট্রান্সফারের রুলস হলো আপনার দুই ব্যাংকের যে ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনের ডেট এবং ডেসক্রিপশন সেম থাকবে। তাহলে এখানে দেখেন 12/মে/2020, এখানেও 12/মে/2020, এখানেও এলএম স্টুডিও লিমিটেড, এখানেও এলএম স্টুডিও লিমিটেড, এখানে রিসিভ, এখানে স্পিড, তার মানে আমার এইটাই হবে সেইটা। তাহলে ট্রান্সফার কি, তাহলে এখন ট্রান্সফার কিভাবে করব বা ম্যাচিং রিকনসাইল কিভাবে করব? এই যে দেখেন এখানে চারটা অপশন আছে, ম্যাচ, ক্রিয়েট, ট্রান্সফার, ডিসকাস। আপনারা কি এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন, ট্রান্সফার যখন এখানে ক্লিক করবেন তখন আপনার যে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই দুইটা ব্যাংক অ্যাকাউন্ট শো করবে। এখন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন। যদি টাইট ব্যাংক হতো তাহলে আমি টাইট সিলেক্ট করতাম, যেহেতু আমার এটা লয়েডস ব্যাংকে আছে এখানে আমি লয়েডস ব্যাংকটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে কি করব, ওকে বাটনে ক্লিক করে দিব। এখন আমার কিন্তু সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আমার রিকনসাইল হয়ে গেল। এখন যে ব্যাংকে ট্রান্সফার করেছি সেই ব্যাংকেও তো আমার রিকনসাইল করতে হবে। আমার তো সেভিংস অ্যাকাউন্টে তো রিকনসাইল আমার হলোই। এখন যে ব্যাংকে টাকাটা আমি ট্রান্সফার করেছি আমার তো সেই ব্যাংক থেকেও টাকাটা মাইনাস হয়েছে, আমার তো সেই ব্যাংকেও কি আছে, ট্রানজাকশন আছে, তাহলে এটাও তো আমার রিকনসাইল করতে হবে। তাহলে আপনি কি করবেন, 12/মে/2020 এই রিকনসাইল অপশনে ক্লিক করবেন, এইখানে গিয়ে আপনি সেটা খুঁজবেন। জেরোতে আবার একটা অসুবিধা, আপনি কিন্তু মানে এখানে খুঁজে খুঁজে রিকনসাইল করতে হবে। সো আমার 12 মে, দেখেন এখানে আপনার জানুয়ারি মাস, এখানে দেখেন পেজ নাম্বার 20টা পেজ এখানে আছে। সো এখানে আমি 7 নম্বর পেজে ডাইরেক্ট 7 নম্বর পেজে যাই, 12 মে, ফেব্রুয়ারি, এখান থেকে আমি 10 নম্বর পেজে যাই, এখন মার্চ মাস, আমি 15 নম্বর পেজে চলে যাই, 12/মে/2020। এই যে দেখেন অটোমেটিক এখানে আমার কি ম্যাচিং দেখেন হয়ে আছে। আমি যেহেতু ওই ব্যাংক থেকে ট্রান্সফার করেছি এই কারণে আমার দেখেন এখানে অটোমেটিক কি হয়ে আছে, ম্যাচিং হয়ে আছে। দেখেন 12 মে, এই যে 12 মে আমার সিম তো আমার সেম, ওকে। এখন দেখেন আপনার কিন্তু দুই ব্যাংকে ম্যাচিং হয়ে গেছে। আবার এখানে আসবেন, আবার সেভিংস অ্যাকাউন্টে আসবেন, এইখানে এসে আবার খুঁজবেন। এখানে দেখেন 14/মে/2020 কত, 20,000 টাকা। আবার আপনি খুঁজবেন যেটা কোন ব্যাংকে, আবার ব্যাংক স্টেটমেন্টে যাবেন, গিয়ে সার্চ অপশনে যাবেন, এখানে আপনি লিখবেন যে 20,000, দিয়ে সার্চ। এই দেখেন 14 মে 20,000 টাকা রিসিভ, এখানে 20,000 টাকা স্পেন্ড, 14 মে, আমার ডিসক্রিপশনও সেম। তাহলে এটাও কি আমার কোন ব্যাংকে ট্রান্সফার হয়েছে, এটাও লয়েডস ব্যাংকে। এরকম সেম ভাবে আপনি করবেন। এবার আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনার এই সেভিংস অ্যাকাউন্টে যতগুলো ট্রানজাকশন আপনার সবগুলো কিন্তু লয়েডস কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। শুধুমাত্র এই যে এইটা, যেহেতু এটা ইন্টারেস্ট, দেখেন এখানে কি লেখা, ইন্টারেস্ট, মানে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিয়েছে, এটা তো আর ট্রান্সফার হচ্ছে না। এটা কি হবে, এইটা আপনার দেখেন এই যে ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশন দেখেন হু, এই হুতে গিয়ে আপনি লিখবেন লয়েডস, লয়েডস মানে আপনার ব্যাংকের নাম লিখবেন, যেহেতু ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিয়েছে লয়েডস দিবে। এখন হু মানে আপনার সাপ্লায়ার নেম, এখানে আপনার হুতে আপনার কি কন্ট্যাক্ট নেম, হোয়াট মানে কোন অ্যাকাউন্টে যাবে, এখানে দিবেন আপনি হলো ইন্টারেস্ট ইনকাম, দেখেন এই যে এখানে আছেই, এই দেখেন এখানে বাই ডিফল্ট অ্যাকাউন্ট আছে ইন্টারেস্ট ইনকাম, যেহেতু টাকাটা আবার রিসিভ মানে আপনি ইনকাম হয়েছে ইন্টারেস্ট দিবেন, দিয়ে এটাকে আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন।
এখন আপনাদের এখানে আরেকটা জিনিস সেটা আপনাদের কনফিউজ হবে, সেটা হলো দেখেন এইখানে মানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হলো এইখানে দেখেন একটা ডেসক্রিপশন দেওয়া আছে হামিদ আবদি। এটা আসলে এই এএলএম স্টুডিও লিমিটেডই হবে। এটা আসলে আমাদের ওই যে আপনার মানুষ মাত্রই বলে আমি তো বলছি যে আপনার ওইখানে কি যেহেতু আমাদেরকে পিডিএফ ফাইল দিয়েছিল সেখান থেকে কনভার্ট করতে গিয়ে এখানে ভুল হয়ে গেছে। এইটা কিন্তু এএলএম স্টুডিও মানে আপনার এই যে এখানে যে সকল ডেসক্রিপশন এটাই কিন্তু এখানে হওয়ার কথা ছিল। আমাদের ভুলবশত এটা অন্য অন্য নাম হয়ে গেছে। সো এটাও কিন্তু আপনার ট্রান্সফারই হবে। এখানে আপনাদের কনফিউজ হতে পারে যে ভাই এখানে তো আমার সবগুলো এএলএম স্টুডিও লিমিটেড, আমি তো হামিদ আবদি এই নামে তো আমি কোনো ট্রান্সফার খুঁজে পাচ্ছি না। এটা আমি আপনাদের বলি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ডাটা নিয়ে আপনারা যখন কাজ করতে তখন আমাদের এখানে ভুল হয়েছে। তো দেখেন এখানে 22 জুন 2020 1300। আমি যদি এখানে গিয়ে সার্চ করি দেখেন এখানে কিন্তু এই যে এখানে দেখেন টাকাটা কিন্তু রিসিভ, টাকাটা এখানে কি হয়েছে রিসিভ হয়েছে, তার মানে আমার ওই ব্যাংকে স্পিন্ড। তাহলে এখন আমি কি বলছি আপনার রুলস কি বলছি ট্রান্সফারের ক্ষেত্রে, ট্রান্সফারের জন্য রুলস কি 1 নম্বর রুলসটা হলো কি আপনার ডেট সেম থাকবে। এখন যেহেতু আমি আপনাদের বলেই দিলাম যে আমাদের ডেসক্রিপশনটা এখানে আমাদের মিস্টেক হয়ে গেছে, ডেসক্রিপশনটা আমাদের ওখানে দিতে কি হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে, আপনার এইখানে হামিদ আবদি হবে না, এইখানেও আপনার এই এএলএম স্টুডিও লিমিটেড এটাই হবে। সো এখানে আমাদের মিস্টেকের কারণে এটাই হবে, ভুল থেকে গেছে। সো এই কারণে আপনাদের আমি বলে দিচ্ছি। বা দেখেন 22 জুন 2020 এইখানে দেখেন টাকাটা যেহেতু এখানে রিসিভ তার মানে আমার অবশ্যই স্পিন্ট হবে অন্য ব্যাংকে। এইখানে দেখেন এই যে দেখেন 22 জুন 2020 দেখেন এএলএম স্টুডিও, এখানে দেখেন রিসিভ, এখানে স্প্রিন্ট, সরি এই যে দেখেন আপনার এখানে কিন্তু স্প্রিন্ট, এই যে স্প্রিন্ট, এই যে দেখেন এখানে কিন্তু আপনার কি আছে দেখেন 22 জুন, এখানে দেখেন আপনার রিসিভ, এই যে দেখেন আপনার এখানে এই যে দেখেন এই যেটা স্প্রিন্ট হয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে স্প্রিন্ট, এখানে আপনার রিসিভ। সো এই হামিদ আবদিটা আপনি ম্যাচিং করবেন এই এএলএম স্টুডিও এর সাথে, হামিদ আবদিটা ম্যাচিং করবেন আপনার এর সাথে। ওকে, সো আপনারা কি করবেন, আপনারা কিন্তু ব্যাংক যারা বিলগুলো এন্ট্রি করেন না বিলগুলো কিন্তু সব এন্ট্রি করতে হবে, বিলগুলো এন্ট্রি করবেন, বিল এন্ট্রি করার পরে ব্যাংক স্টেটমেন্ট আপনি আপলোড করবেন, ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন। তারপর আপনি কি করবেন লয়ার্স সেভিংস অ্যাকাউন্টের মাত্র 22টা ট্রানজাকশন ছিল, মাত্র 22টা, এই 22টা ট্রানজাকশন আপনি কি করবেন রিকনসাইল করে ফেলবেন। রিকনসাইল করার পরে এখন আপনারা কি করবেন আপনাদের একটা শর্টকাট একটা বুদ্ধি শেখায় দিব, সেটা হলো ব্যাংক রুলস। ব্যাংক রুলসটা আসলে কি, ব্যাংক রুলসটা কিন্তু খুবই কার্যকর একটা জিনিস, সেটা হলো আপনি ব্যাংক রুলস ক্রিয়েট করতে পারবেন, আপনি ব্যাংক রুলস ক্রিয়েট করবেন এই দুই ব্যাংকের অন্যান্য দুই ব্যাংকের জন্য, আপনি ব্যাংক রুলস ক্রিয়েট করবেন সেই সকল ট্রানজাকশনগুলোর জন্য। আমি আবার বলতেছি এটা খুব ভালো করে মনে রাখবেন, ব্যাংক রুলস ক্রিয়েট করবেন সেই সকল ট্রানজাকশনগুলোর জন্য যে সকল ট্রানজাকশনগুলো আপনার কি করতে হয় না আপনার বিল বা ইনভয়েসের সাথে ম্যাচিং করতে হয় না। আমি আবার বলতেছি ব্যাংক রুলস আপনি সেই সকল ট্রানজাকশনগুলোর জন্য এন্ট্রি করবেন যে সকল ট্রানজাকশনগুলো আপনার কি করতে হয় না আপনার বিলের সাথে বা আপনার ইনভয়েসের সাথে ম্যাচিং করতে হয় না। এখন কোনগুলো ম্যাচিং করতে হয় না, এখন যদি কোনো ক্লায়েন্ট কোনো বিল বা ইনভয়েস এন্ট্রি করে না, ধরেন কোনো ক্লায়েন্ট বিল বা ইনভয়েস এন্ট্রি করে না,
আপনার যা স্পেন্ড হয় সেগুলো এক্সপেন্স ব্যাংকে, আর যা রিসিভ হয় সেগুলো সব কি আপনার রিসিভ মানি হিসেবে এন্ট্রি করে। সে আপনার যেরকম বিল ইনভয়েস এন্ট্রি করছেন এইভাবে সে কোনো বিল ইনভয়েস আগে এন্ট্রি করে না। তাহলে আপনি সেই সকল ক্লায়েন্টের কাজ করার সুবিধার্থে, আপনার কাজ করার সুবিধার্থে ব্যাংক রুলস ক্রিয়েট করে কাজ করতে পারেন, যেহেতু আপনার কি করতে হয় না, কোনো ম্যাচিং করতে হচ্ছে না। আর আরেকটা হলো যে সকল ট্রানজাকশনে কোনো বিল হয় না, যে সকল ট্রানজাকশনে কোনো বিল হয় না, যেরকম দেখেন এখানে আপনার এইজ আবদি, এই এইজ আবদিটা হলো কি হামিদ আবদি এবং এইজ আবদি, হামিদের এইজ আবদিতা আবদি, এটা হলো কোম্পানির ডাইরেক্টর। আমি আবার বলতেছি, হামিদ আবদি এবং এইজ আবদি একই মানুষ, বুঝতে পারছেন? মানে কোন জায়গাতে হামিদ আবদি লেখা আছে, কোন জায়গাতে এইজ আবদি লেখা আছে, কিন্তু মানুষ একটাই। এবং এই হামিদ আবদি কিন্তু কোম্পানির ডাইরেক্টর। কোম্পানির ডাইরেক্টর যদি কোম্পানি থেকে টাকা নেয় বা টাকা দেয়, সেটার জন্য কিন্তু কোনো বিল বা ইনভয়েস ক্রিয়েট হয় না, বুঝতে পারছেন? সো তাহলে কি বুঝলেন যে আপনি ব্যাংক রুলস ক্রিয়েট করতে পারেন আপনার কাজের সুবিধার্থে কোন কোন ট্রানজাকশনগুলোর জন্য, যে সকল ক্লায়েন্ট কোনো বিল বা ইনভয়েস এন্ট্রি করে না, তার যাবতীয় সবকিছু রিকনসিলিয়েশন, সবকিছু এক্সপেন্স খরচ সবকিছু এন্ট্রি হয় কিসের মাধ্যমে, এই ব্যাংক রিকনসিলিয়েশনের সময়। এটা হলো এক নাম্বার। দুই নাম্বারটা হলো কি সেই সকল ট্রানজাকশন যে সকল ট্রানজাকশনের কোনো বিল হয় না, সেই সকলগুলোর জন্য আপনি শুধুমাত্র রুলস ক্রিয়েট করতে পারবেন। মানে যে সকল ক্লায়েন্ট বিল এন্ট্রি করে, ইনভয়েস এন্ট্রি করে, সেই সকল ক্লায়েন্টের কিন্তু আপনি ব্যাংক রুলস ক্রিয়েট করতে পারবেন না, এক্সেপ্ট ডাইরেক্টরেট অ্যামাউন্ট। এখানে যেরকম এই কোম্পানি কিন্তু বিল এন্ট্রি করে, আপনার ইনভয়েস এন্ট্রি করে, এই কারণে কিন্তু আমি এই সবগুলো ট্রানজাকশনের জন্য কিন্তু রুলস ক্রিয়েট করতে পারবো না। আমি এখানে শুধুমাত্র রুলস ক্রিয়েট করব কার জন্য, এই হামিদ আবদির জন্য, কারণ ইনি হলো ডাইরেক্টর। ডাইরেক্টর টাকা নিলে বা টাকা দিলে কোনো বিল বা ইনভয়েস ক্রিয়েট হয় না, এটা ডাইরেক্ট আপনার এই ব্যাংক রিকনসিলিয়েশন এইখান থেকে কি করতে হয়, ম্যাচিং করতে হয়। তাহলে এখন হামিদ আবদি বা এইচ আবদির অনেকগুলো ট্রানজাকশন, আপনি যদি প্রতিটা ট্রানজাকশনে হু তারপরে হোয়াট যদি ফিল আপ করেন তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। সো আপনি কি করবেন, আপনি রুলস ক্রিয়েট করবেন, তাহলে কি হবে আপনার সবগুলো কিন্তু অটোমেটিক, মানে হামিদ আবদির বা এইচ আবদির সবগুলো কি হবে অটোমেটিক আপনার রুলসের আন্ডারে পড়ে যাবে। আপনি জাস্ট ওকে, যে মাঝখানে ওকে বাটন আসে, এই ওকে বাটনে ক্লিক করে ম্যাচিং করবেন। তাহলে এখন রুলস কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, এই হামিদ আবদির কিন্তু রিসিভও আছে, আবার কিন্তু এক্সপেন্সও আছে, মানে সে কিন্তু টাকা দিয়েওছে আবার টাকা নিয়েওছে, কিন্তু টাকা দিয়েছে আবার নিয়েছে, দুটোই করেছে। কিন্তু এখন রুলস কিন্তু আপনার দুইটা ক্রিয়েট করতে হবে, একটা হবে রিসিভ মানির জন্য, একটা হবে স্পিন মানির জন্য। আমি আপনাদের রিসিভ মানিটা দেখায় দিব, আপনারা কি করবেন, আপনারা রিসিভ মানির জন্য রুলস ক্রিয়েট করবেন, স্পিন মানির জন্য ক্রিয়েট করবেন, কারণ একই। ওকে, তাহলে এখন আমি রুলস ক্রিয়েট করব। রুলসটা কিভাবে ক্রিয়েট করব, রুলসটা ক্রিয়েট করার জন্য দেখেন আপনার এই যে দেখেন এইখানে যে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি লেখা, ব্যাংক রুলস, এখানে কি লেখা, ব্যাংক রুলস, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন এখন আপনার সামনে এখানে কি আছে, ক্রিয়েট রুল, এখানে কি লেখা, ক্রিয়েট রুল, এখানে ক্লিক করবেন। এখন উপরে দেখেন তিনটা অপশন, স্পিন মানি রুল, রিসিভ মানি রুল, ট্রান্সফার মানি রুল। সো আমি এখন বর্তমানে কি আপনাদের দেখাবো শুধুমাত্র রিসিভ মানিরটা। আপনারা এই রিসিভ মানির জন্যও ক্রিয়েট করবেন, আবার স্পিন মানির জন্যও করবেন, কারণ এই হামিদ আবদি কি করেছে, হামিদ আবদি কিন্তু দেখেন আপনার বিজনেসের থেকে টাকা নিয়েছে আবার টাকা দিয়েছে। এই দেখেন টাকা আবার সে কি করেছে,
আমার বিজনেস থেকে টাকা নিয়েছে, আবার সরি এখানে আব্দি লিখি তাহলে আসবে। এই যে দেখেন টাকা নিয়েছে আবার টাকা দিয়েছে, মানে সে কিন্তু তার এখানে স্পিনও আছে রিসিভও আছে। তাহলে কি করতে হবে, তার জন্য দুটো রুলস ক্রিয়েট করতে হবে, একটা হবে স্পিনের জন্য, একটা হবে রিসিভের জন্য। আমি এখন রিসিভের জন্য ক্রিয়েট করব, একদম সেম টু সেম ভাবে আপনারা কি করবেন, রিসিভের জন্য ক্রিয়েট করবেন, আবার স্পিনের জন্য ক্রিয়েট করবেন। তাহলে আমি রিসিভ মানের জন্য আমি দেখাই আপনাদের। সো রিসিভ মানের জন্য আমি যদি ক্রিয়েট করবো, এখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কি লেখা, অ্যাপ্লাই এ ব্যাংক রুল এনি কন্ডিশন ম্যাচ। এই যে এটা হলো আপনার কন্ডিশন ফিল্ড। আপনি যদি দেন এখানে এনি, তাহলে কি হবে, আপনি যদি এখানে একের অধিক কন্ডিশন দেন, এখানে একের অধিক কিন্তু কন্ডিশন দেওয়া যাবে। আপনি যদি একের অধিক কন্ডিশন দেন, তাহলে আপনার যে কোনো একটা কন্ডিশন ফিল আপ হলেই কিন্তু ওই ট্রানজ্যাকশনটা কি হবে, রুলসের আন্ডারে পড়ে যাবে। আর যদি দেন অল, তাহলে কি হবে, আপনি এখানে যতগুলো কন্ডিশন দিবেন সবগুলো ফিল আপ হলেই তখনই আপনার রুলসের আন্ডারে পড়বে। যদি কোনো একটা কন্ডিশন আপনার মিস হয়ে যায়, তাহলে কিন্তু সেটা রুলসের আন্ডারে পড়বে না। সো এই কারণে আপনি এখানে অলওয়েজ এনি কন্ডিশন ম্যাচ এটাই দিয়ে রাখবেন, এবং একের অধিক কোনো কন্ডিশন দিবেন না, একের অধিক কোনো কন্ডিশন আপনি দিবেন না। এখন এখানে যা আছে তাই রাখবেন। এই যে ভ্যালু, এই ভ্যালুটা মেন, এই ভ্যালুটা কিন্তু আপনার মেন, কারণ এখানে আপনি যে ভ্যালুটা বসাবেন এই ভ্যালু দেখেই কিন্তু আপনার কি করবে, আপনার কিন্তু রুলসের আন্ডারে পড়বে। এখন দেখেন হামিদ আব্দি, এইজ আব্দি, হামিদ আব্দি, হামিদ আব্দি, হামিদ আব্দি, আবার দেখেন এখানে কি আছে, আবার দেখেন এইজ আব্দি। এই সবগুলোর মধ্যে কমন কোন জিনিসটা, হামিদ আব্দি এবং এইজ আব্দি, এই দুটার মধ্যে কমন কোন জিনিস, কমন হলো আব্দি। হামিদ আব্দিও যা, এইজ আব্দিও তাই, কিন্তু আমার এই দুইটা জিনিসের মধ্যে কমন কোনটা, আব্দি। আব্দি লেখাটা আমার কমন। তাহলে কি করবেন, আপনার যে কিওয়ার্ডটা মানে সচরাচর মানে যেটা দ্বারা বুঝতে পারবে যে হ্যাঁ সেই কিওয়ার্ডটা আপনাকে বের করতে হবে, বেছে নিতে হবে। তাহলে এখানে আমার শুধুমাত্র আব্দিটাই কমন, কারণ দেখেন আমার এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু এই আব্দি লেখাটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে কি হবে, আপনি এখানে লিখবেন আব্দি। তার মানে কি, আপনার যে ট্রানজেকশনের ভ্যালু মানে যে ট্রানজেকশনের ডেসক্রিপশন থাকবে আব্দি লেখা, এবং টাকা হবে রিসিভ মানি। আমি আবার বলতেছি, আপনার যে ট্রানজেকশনের ডেসক্রিপশন হবে, ডেসক্রিপশনে আব্দি লেখা থাকবে এবং টাকা হবে রিসিভ মানি, সেই সকল ট্রানজেকশনটাই কিন্তু আপনার ব্যাংক রুলসের আন্ডারে পড়বে। তাহলে এখানে দিলাম। এখন আমার এটা কন্টাক্ট দিতে হবে, কন্টাক্ট। এখানে আমি লিখি হামিদ আব্দি। দেখেন আমার কিন্তু হামিদ আব্দি নামে কিন্তু কোনো কন্টাক্ট ক্রিয়েট ছিল না। যদি আপনাদের আগেই থাকে তাহলে এখানে শো করবে, যদি না থাকে তখন এরকম লেখা উঠবে ক্রিয়েট হামিদ আব্দি অ্যাজ এ নিউ কন্টাক্ট। এখানে আপনি যখন ক্লিক করবেন আপনার কিন্তু দেখেন হামিদ আব্দি নামে কি হয়ে গেল, একটা কন্টাক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন 3 নাম্বার, এই যে 3 নাম্বার অপশনের, এই যে আমি মার্ক করে আপনাদের দেখাই, সরি, এই যে উপরের যে জিনিসটা, এই যে এই অপশনটা কেউ, এই ঘরটা কেউ ইউজ করবেন না। 3 নাম্বারের এই উপরের এই ঘরটা কেউ ইউজ করবেন না, বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, এই যে অ্যালোকেট লাইন আইটেম, এই 3 নাম্বার অপশনের উপরের যে অ্যাকাউন্ট, ট্যাক্স, ট্যাক্স রেট, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, এই যে লাইনটা, এইটা কেউ ইউজ করবেন না। কেন করবেন না? কারণ এইখানে আপনার একটা অ্যামাউন্ট, দেখেন এখানে দেখেন আপনার কি করতে হয়, একটা অ্যামাউন্ট লিখতে হয়। এখন আপনি এখানে লিখলেন যে 100, তাহলে কি হবে, তাহলে আপনার হামিদ আব্দি যদি আপনার কাছ থেকে 100 টাকা নেয়, সরি আপনাকে যদি 100 টাকা দেয়, শুধুমাত্র ওই 100 টাকা ট্রানজেকশনটাই কি হবে,
রুলসের আন্ডারে পড়বে। কিন্তু হামিদ আব্দি তো আমাকে হলো সবসময় ফিক্সড অ্যামাউন্ট দেয় না। কোনো সময় দেয় 300, কোনো সময় দেয় 120, কোনো সময় দেয় 300, কোনো সময় দেয় 10, ঠিক নাই। তাহলে এইখানে তো আমি এক্স্যাক্টলি একটা অ্যামাউন্ট দিতে পারবো না। তাহলে এই কারণে আপনারা কি করবেন না, এই অপশনটা উপরে ইউজ করবেন না, আপনারা ইউজ করবেন নিচের যে এইটা। আপনারা কি করবেন, ইউজ করবেন নিচের এটা। কারণ দেখেন এখানে অ্যামাউন্টের ঘরে এখানে পার্সেন্টেজ থাকে 100%। তার মানে আপনার এখানে যা অ্যামাউন্ট থাকুক না কেন, ফুল অ্যামাউন্ট নিয়ে কি হবে, ম্যাচিং হবে বা রুলস অ্যাপ্লাই হবে। সে এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো অ্যামাউন্ট দেখবে না, আপনার এখানে যা থাকবে তাই নিয়ে কি হবে, ম্যাচিং হবে। সো এই কারণে আপনার এই ঘরটা আপনারা ইউজ করবেন। সো এখন দেখেন ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশন কি থাকবে, ডেসক্রিপশন এখানে আপনি দেন ডাইরেক্টরস কি, একটা ডেসক্রিপশন আপনি এখানে দিলেন। অ্যাকাউন্ট, আপনার ডাইরেক্টর বিজনেসে টাকা দিক বা টাকা নিক, এই সব ডাইরেক্টরের যতগুলো অ্যাকাউন্ট বা ডাইরেক্টর টাকা নিক বা দিক, সবগুলো কিন্তু ডাইরেক্টরস লোন অ্যাকাউন্টে যায়, ডাইরেক্টরস লোন অ্যাকাউন্টে কিন্তু যাবে। ডাইরেক্টর কোম্পানিতে টাকা দিলেও ডাইরেক্টরস লোন অ্যাকাউন্টে যাবে, টাকা নিলেও ডাইরেক্টরস লোন অ্যাকাউন্টে যাবে। এই ডাইরেক্টরস লোন অ্যাকাউন্টে আমরা মাস শেষে বা বছর শেষে কি করব, অ্যাডজাস্ট করব। আমি আবার বলতেছি, এটা কিন্তু নিয়ম। আপনার বাইরের দেশে কিন্তু ডাইরেক্টর টাকা দিলেও ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট ইউজ করা হয়, টাকা নিলেও ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট ইউজ করা হয়। সো আপনারা কি করবেন, এখানে অ্যাকাউন্ট দিবেন ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট। ট্যাক্স হবে নো ভ্যাট, এখানে 100%ই থাকবে, এখানে যা আছে তাই থাকবে। এখন আপনি রুলসটা সব ব্যাংকের জন্যই অ্যাপ্লাই হবে। রুলসটা কি হবে, সব ব্যাংকের জন্য এখানে অ্যাপ্লাই হবে। রুলসের নাম হামিদ আব্দি, ওকে ঠিক আছে, সেভ। দেখেন আপনার কিন্তু রুলস এখানে কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আপনার কি হয়ে গেছে, রুলস ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এইখান থেকে, এখন আপনি কি করেন, আপনি ব্যাংকে যান, গিয়ে দেখবেন যে আপনার রুলসের আন্ডারে কি হয়ে গেছে, সব রুলসের আন্ডারে কিন্তু পড়ে গেছে। আপনি এখান থেকে লর্ড বিজনেসে যান, গিয়ে দেখবেন যে আপনার কি হয়ে গেছে, সব কিন্তু দেখেন অটোমেটিক দেখেন রুলসের আন্ডারে পড়ে গেছে। এই দেখেন রুলস অ্যাপ্লাই হয়ে গেছে। জাস্ট আপনার কি করতে হবে, ওকে বাটনে ক্লিক করতে হবে। এই দেখেন রুলসের আন্ডারে পড়ে গেছে, জাস্ট ওকে বাটনে ক্লিক করে ম্যাচিং করতে হবে, ওকে বাটনে ক্লিক করে ম্যাচিং করতে হবে। সো এইটা তো আমি দেখালাম রিসিভ মানির জন্য। আপনারা রিসিভ মানিও ক্রিয়েট করবেন, স্পিন যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ক্রিয়েট করবেন, শুধুমাত্র স্পিন মানি সিলেক্ট করে। এখন দেখেন এই যে রিকনসাইল থেকে যেগুলো আমি ম্যাচিং করলাম, সেইগুলো কিন্তু আমার দেখেন এই যে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন দেখেন এইখানে চলে আসছে, এবং দেখেন আমার এখানে স্ট্যাটাস কি হয়ে গেছে, স্ট্যাটাস রিকনসাইল হয়ে গেছে। যে ট্রানজ্যাকশনগুলো আমি রিকনসাইল করলাম সেইগুলো দেখেন আমার এখান থেকে আউট হয়ে, এখান থেকে আউট হয়ে এইখানে চলে আসছে, অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন এখানে চলে আসছে, এবং এখানে দেখেন কি লেখা, এখানে দেখেন লেখা রিকনসাইলড, এবং আমার ব্যাংক স্টেটমেন্টেও দেখেন লেখা রিকনসাইলড। যেগুলো রিকনসাইলড হয়ে গেছে সেগুলো দেখেন আমার ব্যাংক স্টেটমেন্টও কি লেখা, এই দেখেন যেগুলো আমার রিকনসাইল হয়েছে সেগুলো দেখেন আমার এখানে রিকনসাইল লেখা, আর যেগুলো এখনো রিকনসাইল হয় না সেগুলো দেখেন আনরিকনসাইল লেখা। সো আপনাদের কাজ থাকবে, আপনারা তো বিলগুলো এন্ট্রি করতেছেন তো এন্ট্রি করবেনই, আপনাদের কাজ থাকবে ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করবেন, ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন, করে কি করবেন আপনি ট্রান্সফার ওয়াইজ সরি আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনি এখানে ম্যাচিং করবেন, সেভিংস অ্যাকাউন্টে ম্যাচিং করবেন। দেন আপনি কি করবেন, ব্যাংক রুলস ক্রিয়েট করে হামিদ আব্দিগুলো কাজ করবেন। আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখায় দিব যে আপনারা বিলের সাথে
ইনভয়েসের সাথে কিভাবে ম্যাচিং করবেন, বিলের সাথে ইনভয়েসের সাথে কিভাবে ম্যাচিং করবেন, কারণ ওইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এই বিলের সাথে ইনভয়েসের সাথে ম্যাচিং করাটা কিন্তু খুবই আপনার মানে ঝামেলার কাজ, খুবই ঝামেলার কাজ, এবং খুবই আপনার মনে করেন মানে ব্রেন খাটাতে হবে। সো এই কারণে আশা করি নেক্সট ক্লাসে আপনারা সবাই জয়েন থাকবেন। তো এখন আপনাদের যতটুকু দেখালাম বা প্রিভিয়াস বিল নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে তাহলে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, তাহলে আমি আপনাদের সমস্যাটা সলভ করে দিতে পারবো। যদি প্রিভিয়াস ক্লাস নিয়ে বা আজকে যেটা দেখালাম সেটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করেন। ওকে, নাহিয়ান ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আচ্ছা ভাই, এখানে তো দেখলাম যে যেগুলো আমরা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে নেগেটিভ অথবা পজিটিভ আছে, আমরা রিসিপ্ট এবং স্পেন্ড দিয়ে এটা রিকনসাইল করলাম। এখন ধরেন কোন কোম্পানি ক্যাশে রিসিভ করে অনেক সময় অথবা ক্যাশে স্পেন্ড করে, সেক্ষেত্রে কি হবে? ক্যাশে করলে এখানে আপনার হবে না, ক্যাশে রিকনসাইল হবে না, এখানে জেরোতে ক্যাশে কোনো রিকনসাইল হয় না। আমি কি ক্যাশের জন্য আলাদা একটা স্টেটমেন্ট বানাতে পারি ব্যাংক স্টেটমেন্টের মতো, বানায় তারপরে এটা আমি যদি সিএসভি আকারে আপলোড দিই? না, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে পারবেন না, কারণ আপনার ক্যাশ নামে কোনো আপনি অ্যাকাউন্ট পাবেন না। জেরোতে আপনার ক্যাশ অ্যাকাউন্ট রিকনসাইল করা যায় না। না, আমি কি ক্যাশ অ্যাকাউন্ট নামে কোনো অ্যাকাউন্ট বানাতে সিএসভি বানায় তারপরে আপলোড দিতে পারবো আরে না? ভাই ওটা বলতেছি না, আপনি সিএসভি বানাবেন তো, কিন্তু আপনি আপলোড করবেন কোন অ্যাকাউন্টে? এখানে তো ক্যাশ অ্যাকাউন্টে আপনি এন্ট্রি করতে পারবেন না, কারণ এখানে আপনি আপলোড একমাত্র শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে এখানে এন্ট্রি করে আপলোড করা যায়। আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট, আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্টের মতো তো ক্যাশ অ্যাকাউন্ট আপলোড করতে পারবেন না বা এন্ট্রি অ্যাড করতে পারবেন না। এখানে জাস্ট আপনি জাস্ট এখানে ক্যাশ নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো স্টেটমেন্ট আপলোড করা যায় না, আপলোড করা যাবে না। বুঝতে পারছেন? আপনি ক্যাশ নামে চার্ট অফ অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু ওই ক্যাশ অ্যাকাউন্টে আপনি কোনো স্টেটমেন্ট আপনি আপলোড করতে পারবেন না। আচ্ছা, পেটি ক্যাশ কি তাহলে কোনো অপশন নাই পেটি ক্যাশ মেইনটেইন করার? এখানে রিকনসাইল করার অপশন নাই, আপনি জাস্ট পেটি ক্যাশ ইউজ করে আপনি ওটা রিসিভ করলে আপনি সেটা দিবেন, কিন্তু এখানে রিকনসাইল করার কোনো অপশন নাই। আমরা যেভাবে ব্যাংক অ্যাকাউন্টটা রিকনসাইল করলাম যে আমরা সেভাবে রিকনসাইল করার অপশন নাই। কুইক বুকসে পারবেন, কিন্তু এখানে পারবেন না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন এখানে তো নেগেটিভ বা পজিটিভ আছে, এই জন্য অটোমেটিক এটা রিসিপ্ট এবং স্পেন্টে হয়ে গেছে। তো বাংলাদেশের স্টেটমেন্ট গুলো যদি দেখি তাহলে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড এই দুইটা থাকে। তো সেই ক্ষেত্রে কি আপনার ফরম্যাট যেটা সিএসভি করলে এটা একই হবে? না, তখন আপনার যেগুলো আপনার স্পেন্ট মানি সেই সেই অ্যামাউন্টের আগে মাইনাস চিহ্ন দিতে হবে, সেই অ্যামাউন্টের আগে মাইনাস চিহ্ন দিতে হবে। এটা জেরোতে, কিন্তু কুইক বুকসে আপনি ডেবিট ক্রেডিটটা আপলোড করতে পারবেন, কিন্তু জেরোতে আপনার শুধুমাত্র একটাই আপনার মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন অ্যামাউন্টের কলাম একটাই শুধু? হ্যাঁ, অ্যামাউন্টের কলাম একটাই। আর কুইক বুকসে আপনার একটাও হয় দুটাও হয়, কিন্তু জেরোতে শুধুমাত্র একটাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো এদিক থেকে তো আমি দেখা গেল যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কুইক বুকসটা খুব মানে ইফেক্টিভ, যেহেতু আমি ক্যাশ স্টেটমেন্টটা অথবা পেটি ক্যাশটা আলাদাভাবে আপলোড দিতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, কুইক বুকসটা আপনার মানে কুইক বুকসটা সবার জন্য ইফেক্টিভ, এই আর কি। ওকে, থ্যাংক ইউ। মোফাজ্জল ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। মোফাজ্জল করিম। মোফাজ্জল করিম ভাই আপনার কি কোশ্চেন আছে? আচ্ছা, তৌফিকুর রহমান ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমার তো বর্তমানে যে জিরো অ্যাকাউন্টটা আমরা প্র্যাকটিস করতেছি, ট্রায়াল যেটা,
সেটা তো আগামী 3 দিনের মধ্যে ও ও ইয়ে হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। ভালো ইয়ে করছেন, ওকে। সো মানে আপনাদের যাদের অ্যাকাউন্টটা এক্সপায়ার হয়ে যাবে, তারা নতুন করে আর কোনো কিছু করার দরকার নাই। তারা দেখেন অ্যাকাউন্টটা লগ ইন করার পরে দেখেন এইখানে আপনাদের যারা অ্যাকাউন্টে এক্সপায়ার হয়ে যায় নাই, তারা এই দেখেন এখানে যে আপনার জি নামটা আছে কিচেন কোম্পানি, এখানে দেখেন না আছে জি অ্যাড অ্যাড এ নিউ অর্গানাইজেশন। এইখানে ক্লিক করে আচ্ছা আপনি নতুন একটা কোম্পানি অ্যাড করেন, এবং এই কোম্পানি অ্যাড করার পরে ওই কোম্পানিতে আপনারা নতুন করে আবার বিল ইনভয়েস গুলো এন্ট্রি করেন এবং ব্যাংক রিকনসিলিয়েশনটা মানে শুরু করবেন ওই অ্যাকাউন্টে। মানে এই বর্তমানে যে অ্যাকাউন্টে আমরা এন্ট্রি দিচ্ছি এই ইয়ার এন্ট্রি ওই ইয়েতে তো নিয়ে যাওয়া সম্ভব না, ওটা নতুন করে করতে হবে। হ্যাঁ, এবং নতুন করে আপনার করতে হবে, করলে আপনাদের প্র্যাকটিস হবে। আচ্ছা, এটা একটু দরকার ছিল। সো এই যে অ্যাড এ ঠিক নিউ আছে, অর্গানাইজেশন, থ্যাংক ইউ। এখানে ক্লিক করে নতুন একটা কোম্পানি আপনারা হ্যাঁ, ওপেন করে নেবেন। আমাদের ওই আইডিতেই হবে, হ্যাঁ, ওই ওই যে আইডিতেই আইডিতে হবে, জিরো অ্যাকাউন্ট। ওই আইডিতেই হবে। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ, মুফাজ্জল করিম ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। মুফাজ্জল করিম ভাই, আচ্ছা ওনার তো কোনো কথাই শুনতে পাই না। ওকে, ঠিক আছে। সো আপনারা নতুন অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্টটা মানে এক্সপায়ার হয়ে যাবে, নতুন করে জিরো অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং এখানে এখন আপনারা ইনভয়েস বিক্রি যতগুলো করছেন, হয়তো আপনাদের 15 দিন 20 দিন সময় লাগছে। আশা করি নতুন অ্যাকাউন্টটা ওপেন করে এই অ্যাকাউন্টটা 15-20 দিন লাগবে না, কারণ আপনারা অলরেডি যেগুলো এন্ট্রি করছেন সেইগুলো তো আপনার মানে জানাই আছে যে আপনার সেগুলো কোন অ্যাকাউন্টে হবে বা কিভাবে এন্ট্রি করতে হবে। এবং আপনাদের কিন্তু এই জেরো অ্যাকাউন্টটা জেরো শেষ হয়ে যাবে, জেরো কিন্তু শেষ হয়ে যাবে, মানে এর তারপরেও কিন্তু আপনাদের ফুললি কিন্তু কাজ শেষ হবে না, কারণ এখানে আমিও আপনাদের কিন্তু ফুললি জেরোটা কিন্তু 1 মাসে শেখাতে পারবো না, বা শেখাতে পারি এটা হয় পসিবল না। আপনারাও কিন্তু 2-3 মাসে কিন্তু একটা অ্যাকাউন্টের কাজ কিন্তু কমপ্লিটলি করতে পারবেন না। সেখানে আপনাদের কি করতে হবে, অ্যাকাউন্ট এক্সপায়ার হবে, আপনি আবার অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং প্রিভিয়াস যে কাজগুলো আগে করছেন সেইগুলো আপনার তখন অল্প সময়ের মধ্যে করতে হবে, কারণ আপনার কিন্তু অলরেডি কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেগুলো আপনি কিন্তু একবার এন্ট্রি করেছেন। সো এখন কিন্তু আরো কি করতে হবে, দ্রুত কাজ করতে হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কীর্তানিয়া ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। স্যার আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে বিউরে এন্ট্রি দিচ্ছি কন্টিনিউ এন্ট্রি দিচ্ছি, যেমন পূর্ব ক্ষেত্রে আমি দিচ্ছি, কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমি পুরোপুরি সঠিক করে দিচ্ছি? যেমন আমি ইনভয়েস নাম্বারটা আপনি বললেন যে অন্য কি হলো, এটা আসলে কিচেন আইটেম দিয়ে করলেই হবে। সেক্ষেত্রে আমি আইটেমগুলো স্থান করে দিচ্ছি, টোটাল দিচ্ছি, ট্যাক্স ইনক্লুসিভ হলে ইনক্লুসিভ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি কিভাবে বুঝবো যে আমার সবগুলো বিল আসলে সঠিকভাবে এন্ট্রি হচ্ছে? আচ্ছা, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, তখন ক্লায়েন্ট কি আপনার সাথে বসে থেকে কি আপনার কাজ দেখবে? অবশ্যই দেখবে না, না, দেখবে না। কারণ তার কনফিডেন্স আছে যে আপনি কাজ পারেন এবং আপনি ভুল করবেন না। হ্যাঁ, ভুল হবে, কিন্তু একদম 100% ভুল হবে না। সো এইখানে আপনাদের আমি যেভাবে জিনিসটা শেখাইছি, রুলস ক্রিয়েট করে বা রুলস ফলো করে আপনারা সেভাবে এন্ট্রি করছেন। এখন এন্ট্রি করতে গিয়ে ভুল হয়, স্বাভাবিক। তো আপনাদের এখন দেখেন, আপনাদের কিন্তু এখনো সবকিছু ঠিক মতো কিন্তু এন্ট্রি হয় নাই, আপনাদের কিন্তু এখনো আপনারা কিন্তু সবাই বিলগুলো এন্ট্রি করতে পারেন নাই, ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারেন নাই। একটা কোম্পানির যখনই আপনি ভুল ধরতে যাবেন বা যখন আপনি কোনো কিছু করতে যাবেন, তখন ওই জিনিসটা কিন্তু কমপ্লিট হওয়া দরকার। যেরকম আপনি যদি 6 মাসের কাজই করেন বা 1 মাসের কাজই করেন, ওই 1 মাসও কিন্তু কমপ্লিট হওয়া দরকার। 1 মাস যখন আপনার কমপ্লিট হয়ে যাবে,
দেন আপনার যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলো দেখে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি রিপোর্টে, কারণ আমাদের এখানে আছে যে কোন কোন অ্যাকাউন্টস আপনি মানে কেমন হওয়া দরকার, কোন অ্যাকাউন্টসগুলো কেমন হওয়া দরকার। যেরকম ব্যাংক চার্জ কিন্তু আমরা সবাই বুঝি যে ব্যাংক চার্জ কিন্তু অল্প ধরনের একটা অ্যামাউন্ট থাকে। এখন ব্যাংক চার্জ যদি আমি দেখি যে 5,000 10,000 টাকা হয়ে আছে, তখনও কিন্তু আমি আপনাকে তখন আমি জিনিসটা চেক করব যেখানে কেন এত টাকা। সেরকম আপনারা যখন একটা কাজ 6 মাসের যে কাজটা এখানে আছে যখন কমপ্লিট শিখবেন, যখন কমপ্লিট করবেন, তখনই কিন্তু আমি জিনিসটা একদম প্রপারলি দেখতে পারবো যে হ্যাঁ আপনারা ঠিক মতো করেছেন কিনা বা কোথাও ভুল হয়েছে কিনা। এখন আপনি যতটুকু কাজ করেছেন বা আপনারা যতটুকু কাজ করেছেন এতটুকু কাজ হয়তো আমি দেখতে পারবো ঠিক আছে, কিন্তু একদম 100% কিন্তু আমি প্রপারলি কিন্তু আমি আপনাদের ঠিক করে দিতে পারবো না, কারণ আপনারা কিন্তু প্রপারলি এখনো ঠিক মতো কাজ কমপ্লিট করতে পারেন নাই। তো এখানে একটা জিনিস করা যায়, সেটা হলো যারা আপনারা কাজ করছেন যাদের অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যাবে, আপনারা কি করবেন, আপনারা এই কয় মাসের কাজ করছেন বা যে কয় দিনের, সো এইভাবে করলেও তো ভুল হবে, কারণ আপনারা তো এখনো তো আপনারা জানেন না যে আপনারা কয় মাসের বিল এন্ট্রি করছেন, কারণ আপনাদের তো মান্থ ওয়াইজ কোনো বিল দেওয়া নাই, আপনাদের বিল দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ, এখন একটা এক মাসে। সো এই কারণে আপনি যদি চান যে আমি 2 মাসের দেখাবো, হয়তো আপনার 2 মাসের রিপোর্টটা হয়তো আপনার ঠিক আছে, 3 নম্বর মাসে হয়তো ভুল হয়েছে। সো এরকম কিন্তু একটা মানে 100% কিন্তু রাইট ওয়েতে কিন্তু হবে না। রাইট ওয়ে তখনই হবে যখন আপনার পুরো 6 মাসের কাজটা কমপ্লিট করে ফেলবেন, দেন পুরো 6 মাসে ডাটা আমাকে যখন দিবেন। সো আমি কিন্তু আপনার প্রতিটা ব্যাচের রিপোর্টগুলো দেখি কিন্তু যখন জেরো ফুললি কমপ্লিট করে, যখন জেরো ফুললি কমপ্লিট হয়ে যায় এবং যখন কেউ ফুললি কমপ্লিট করে তখনই কিন্তু তার রিপোর্টটা আমি দেখে রিপোর্টটা সে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয় বা এই গ্রুপ ক্লাসে আপনার স্ক্রিন শেয়ার করে আমাকে দেখায়, তখন আমি রিপোর্টটা দেখি এবং বলে দিই যে কোথায় কোথায় সমস্যা হয়েছে। তাহলে এটা সবারই হয়। সো এই কারণে আপনারা যে কাজগুলো করতেছেন আশা করি আপনাদের উপর এই ভরসা আছে যে আপনারা হয়তো সব 100% ভুল করবেন না, এবং আপনারা একদম পুরো 6 মাসের কাজ মানে এই কোম্পানিতে তো হবে না, নতুন কোম্পানি ওপেন করতে হবে। সো নতুন কোম্পানিতে আপনারা পুরো 6 মাসের কাজ করার চেষ্টা করবেন বা শেষ করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু যত দ্রুত শেষ করবেন তত দ্রুতই কিন্তু আমি আপনাদের রিপোর্টটা দেখে কিন্তু আপনাদের সলভ করে দিতে পারবো। আমার সাথে আরেকটু কথা ছিল, যেমন পুরো অনেকগুলো বিল আছে, যেমন 18 থেকে 20টা বিল আছে, মেবি 18টা বিল। তো সেখানে সবগুলো বিলে দেখলাম যে 14 তারিখ 14/2/2020 বিল ডেট দেওয়া, ইনভয়েস নাম্বারটা প্রায় 15 ডিজিটের আছে। সেখানে পেমেন্ট ডেট পরের দিনে আছে 15/2/2020, এবং অনেকগুলো আইটেম আছে, কোনগুলো বিলে 6-7টা করে পেজ আছে, বাট আমরা কিচেন আইটেম দিয়ে শেষ করে দিচ্ছি। তার মানে প্রত্যেকটা বিলে সেম আমাদের লিখতে হচ্ছে। ওদের ভিতরে যে ডিফারেন্সিয়েট আছে, যদি আমাদের কখনো বলে যে এটা 6টা পেজে তো আলাদা আলাদা এইভাবে স্পেসিফিক ভাবে এন্ট্রি দিতে হবে, কিন্তু আমরা তো ঠিকভাবে আপনি যেটা বলছিলেন যে বায়ার যেভাবে বলবো বা আপনি যেটা বলছেন সেভাবে আমরা এন্ট্রি দিচ্ছি, তো 18টা লাইন হয়েছে। সেটা খুবই কনফিউজ আছে বা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং সেম হয়েছে সব, ভেরিটা শুধু আলাদা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো বোঝারই উপায় নেই আসলে কি কি হচ্ছে। এবং শুধুমাত্র ইউরো কারেন্সিটা আলাদা দিচ্ছি, সেখানে কিন্তু কারেন্সিটা আমাদের ব্রিটিশেরটাই দেখাচ্ছে, বাট একটা সিম্বল আসতেছে যে ইউরো কারেন্সি প্রিন্টার হচ্ছে। এখানে আপনার যে বিলগুলো এখানে ডেসক্রিপশন দেওয়া আছে এইগুলো আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা অন্য। এখন আপনি যদি চান বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে, তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা কি করবেন, যা আছে হুবহু সেম টু সেম কপি করে ওখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে আপনি কাজ করবেন, এবং আপনার ক্লায়েন্টও কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝবে না, কারণ সে তো স্প্যানিশ না বা সে তো আপনার রাশিয়ান বা অন্য কান্ট্রি না, সে ইংলিশ বুঝে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু লাভ হবে না। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এখানে যা আছে তুমি তাই তুলে দাও, আপনি তখন তুলে দিবেন। বা ক্লায়েন্ট যদি প্রশ্ন করে
তখন বলবেন যে এটা অন্য দেশের ল্যাঙ্গুয়েজ, তাহলে এটাকে আমাকে কাইন্ডলি ইংলিশ করে দাও, তুমি এটাকে আমাকে ইংলিশ করে দাও। যদি সে ইংলিশ না করে দেয়, তখন যদি সে বলে যে যা আছে তাই তুমি কপি পেস্ট করে দাও, আপনি ওইভাবে কপি পেস্ট করে দিবেন। আর যদি সে না বলে, সে তখন আপনাকে বলে দেবে যে কি আইটেম কিনেছি, তখন আমি যেভাবে বলছি আপনি সেভাবে এন্ট্রি করতে হবে, তখন আপনাকে সেভাবে এন্ট্রি করতে হবে। ওকে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। সারোয়ার ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে প্লাম ফিক্স কোম্পানিতে ভাইয়া দেখা যাচ্ছে যে 59টা ফাইল আছে, তো এর মধ্যে ডুপ্লিকেট ফাইল মানে একই টাইপের ফাইল দেখা গেছে অনেকগুলো। তো আমি দেখলাম যে সব বাদ দিয়ে আছে 42টা ফাইল। হুম। এরকম মানে এই জিনিসটা কি এরকম আছে নাকি হ্যাঁ আপনার? আছে, অবশ্যই আছে। আছে। আপনার ডুপ্লিকেট আপনি ধরবেন হলো আপনার যে বিল নাম্বারটা, সেই নাম্বারটা দিয়ে। আপনার ইনভয়েস নাম্বারটা নাম্বার সেম মানে আপনার কাছে ডুপ্লিকেট সে দিয়েছে, আপনি সেটা এন্ট্রি করবেন, আপনি একবার এন্ট্রি করবেন। এখন এইভাবে যদি আপনার যদি দেখেন যে আপনার মাত্র 10টা এন্ট্রি হচ্ছে আর সবগুলো ডুপ্লিকেট, হ্যাঁ 10টাই তাহলে হবে আপনার। বুঝতে পারছেন? আচ্ছা। ওকে, মাহবুব ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। মাহবুব ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার কোশ্চেনটা আসলে একটু অন্যরকম। মানে মানে জিরো যে সফটওয়্যারটা আছে, হ্যাঁ, তো এটাতে যখন আমরা ওই প্রোডাক্ট বিল করি প্রোডাক্ট পারচেজের জন্য, হ্যাঁ, হুম, তখন ধরেন আমি একটা ওভেন কিনবো আজকে, মানে 10টা ওভেন কিনলাম 200 টাকা করে। তো এটা যদি আমি আবার কালকে যদি আবার 210 টাকা করে অর্ডার করি আবার নতুন কোনো বায়ার থেকে, সেক্ষেত্রে কি সফটওয়্যারটা কি এই ওই প্রাইজিংটা কি এভারেজ করে শো না, করে, না, নাকি ওই লিফোফিকো না। সিস্টেমে আগে শেষ সেল করে দেখায় তারপরে নেক্সট আসে, না এটা জানতে না, চাচ্ছিলাম। এখানে কোনো লিপি নাই, এখানে আপনার কোনো স্টকের ক্ষেত্রে কোনো কিছু নাই। বুঝতে পারছেন? আচ্ছা, যদি বায়ার যদি স্টক মেইনটেইন করতে বলে, সেক্ষেত্রে আসলে সিস্টেম আমাকে কোনটা আগে এখানে 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 সেল আমি বলছি দেখাবে? অ্যাকাউন্টিং আমি সফটওয়্যারে দুইটা রেটে মানে 2 দিন পারচেজ করলাম সেম প্রোডাক্ট, হ্যাঁ, সেক্ষেত্রে তো প্রোডাক্টের তো প্রাইসিংটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে এভারেজ করলে। এখানে এই আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারের যে স্টক সিস্টেম, এইটা শুধুমাত্র আপনার হাতে কয়টা আছে এটাই শুধুমাত্র শো করবে। এখানে অ্যামাউন্টটা আপনি ওই যে প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করতে গিয়ে আপনি যে অ্যামাউন্টটা দিবেন, ওই অ্যামাউন্টটা জাস্ট বাই ডিফল্ট এখানে সেট হবে। আপনি যদি চান যে আপনি অ্যামাউন্টটা কম বেশি করবেন, আপনি কম বেশি করতে পারবেন, কিন্তু এখানে কোনো অ্যাভারেজ বা এখানে আপনার লিফো কোনো পদ্ধতি এখানে কোনো অ্যাপ্লাই হবে না বা হয় না। এখানে আপনার জাস্ট আপনি প্রথমে কিনেছেন 10টা 200 টাকা দিয়ে, পরে কিনেছেন 10টা 210 টাকা দিয়ে, আপনার টোটাল দেখাবে 20টা ওভেন আছে। এখন কোনটা 10 টাকা কোনটা 200 টাকা সেটা কিন্তু এখানে কোনো কিছু শো করবে না। আপনি যখনই বিল এন্ট্রি করতে ইনভয়েস করতে যাবেন, ওখানে জাস্ট আপনার শো করবে যে তোমার 20টা ওভেন তোমার হাতে আছে। এখন তুমি এর মধ্যে কয়টা বিক্রি করতে চাও এবং প্রাইসটা সেটা আপনি ওখানে লিখে দিবেন যে আপনি কয় টাকা বিক্রি করতেছেন। বুঝতে পারছেন? এবং আপনি ওই আগে কিনেছেন সেটা বিক্রি করছেন না পরে, এগুলা এখানে কোনো কিছু শো করে না, এখানে ওইভাবে ক্যালকুলেশন হয় না। ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। তো আপনারা তাহলে বিলগুলা এন্ট্রি করতেছেন, এন্ট্রিগুলা করেন, তারপরে রিকনসিলিয়েশনটা শুরু করেন। তো আপনারা নতুন কোম্পানি ওপেন করে সেই কোম্পানিতে কাজ শুরু করেন। আপনাদের নেক্সট ক্লাসে আমি বিল ইনভয়েসের সাথে কিভাবে ম্যাচিং হয় সেটা আপনাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি দেখাই দিব। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।